প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইরফান হাসান শাবনী, অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এবং কমিউনিটি মেডিয়েশন সেন্টার অফ বাংলাদেশের অফিস সেক্রেটারি। আজ আপনাদের সাথে মেডিয়েশন নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। শুরুতেই আপনাদের একটা ছোট প্রশ্ন করতে চাই। ধরুন, আপনাদের দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধ হলো। দুজনেই মনে করছে আমি ঠিক, অন্যজন ভুল। এখন যদি এমন একজন নিরপেক্ষ ব্যক্তি থাকে যিনি দুজনের কথাই শুনবেন বা আপনাদের নিজেদের মধ্যে একটি সমাধানে পৌঁছাতে সাহায্য করবেন, তাহলে সেটি হতে পারে মেডিয়েশন। আজ আমরা সংক্ষেপে জানব মেডিয়েশন কি, বাংলাদেশের ইতিহাস কি এবং আমাদের আগে এটি কিভাবে পরিচালিত হয়। এরপর দেখব কেন মধ্যস্থতা বা মেডিয়েশন গুরুত্বপূর্ণ এবং সুবিধাগুলো কী কী। বাংলাদেশে মেডিয়েশন বর্তমান ব্যবস্থাটি হঠাৎ করে তৈরি হয়ে ওঠেনি। এর পিছনে রয়েছে দীর্ঘ একটি আইনগত ও প্রাতিষ্ঠানিক বিকাশের ইতিহাস। এই ইতিহাসের শুরু আমরা 1840 সাল থেকে ধরতে পারি। 1840 সালে আরবিট্রেশন অ্যাক্টের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সালিসের একটি আইনগত কাঠামো তৈরি হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির ধারণাটি বিকশিত হতে থাকে। 1859 সালের আইন, 1872 সালের চুক্তি আইন, 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন সংক্রান্ত বিভিন্ন বিধান পাওয়া যায়। এরপর 1899 সালে আরবিট্রেশন অ্যাক্ট প্রণীত হয়, যা সালিশ ব্যবস্থাকে আরও সুসংগঠিত করে। পরবর্তীতে 1908 সালে দেওয়ানি কার্যবিধিতে আরবিট্রেশন সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়। এরপর 1940 সালে আরবিট্রেশন অ্যাক্ট প্রণীত হলে আরবিট্রেশনের আইনগত কাঠামো আরও সুস্পষ্ট ও বিস্তৃত হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, আরবিট্রেশন এবং মেডিয়েশন এক বিষয় নয়। এর আইনগুলো মূলত আরবিট্রেশনের বিকাশের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এগুলোর মাধ্যমে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির যে আইনগত সংস্কৃতি তৈরি হয়, পরবর্তীতে তার উপর ভিত্তি করে মেডিয়েশনের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মেডিয়েশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1985 সালের ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স। পারিবারিক বিরোধে আদালতের মাধ্যমে আপোষ বা মীমাংসার সুযোগ সৃষ্টি করা হয়। পরবর্তীতে ফ্যামিলি কোর্টসকে কেন্দ্র করে মধ্যস্থতা পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়, যার মাধ্যমে দেখা হয় আদালতের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পরিবর্তে মধ্যস্থতার মাধ্যমে পক্ষগুলোর বিরোধ কতটা কার্যকরভাবে নিষ্পত্তি করা যায়। কিন্তু বাংলাদেশি মেডিয়েশনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে 2003 সালে। 2003 সালের সংশোধনের মাধ্যমে দেওয়ানি কার্যবিধিতে সেকশন 89 এর সংযোজন করা হয়। এর মাধ্যমে দেওয়ানি মামলায় মেডিয়েশন একটি সুস্পষ্ট আইনগত ভিত্তি লাভ করে এবং আদালতের মাধ্যমে মেডিয়েশনে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হয়। এরপর 2006 সালে সেকশন 89C সংযোজনের মাধ্যমে এই সুযোগ আপিল পর্যায়ে সম্প্রসারিত হয়। পরবর্তীতে 2012 সালের সংশোধনের মাধ্যমে মেডিয়েশনের এই ব্যবস্থাকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয়। সুতরাং 1840 সাল থেকে শুরু হওয়া বিরোধ নিষ্পত্তির আইনগত বিকাশ, পরবর্তীতে পারিবারিক বিরোধী মীমাংসা ব্যবস্থা এবং সর্বশেষ 2003, 2006 ও 2012 সালের আইনগত পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মেডিয়েশন আজ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, মেডিয়েশন কি? সহজভাবে বলতে গেলে মধ্যস্থতা হলো বিরোধ নিষ্পত্তির এমন একটি পদ্ধতি যেখানে বিরোধে জড়িত দুই বা ততোধিক পক্ষ একজন নিরপেক্ষ তৃতীয় ব্যক্তির অর্থাৎ মধ্যস্থতাকারীর সহায়তায় নিজেদের বিরোধ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এখানে মধ্যস্থতাকারীর মূল কাজ হলো পক্ষগুলোর মধ্যে যোগাযোগ, আলোচনার পরিবেশ তৈরি করা। তিনি উভয় পক্ষের বক্তব্য শোনেন, তাদের সমস্যা, প্রয়োজন ও স্বার্থ বোঝার চেষ্টা করেন এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাতে তাদের সহায়তা করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
মধ্যস্থতাকারী কোনো বিচারক নন। তিনি পক্ষগুলোর হয়ে কোনো রায় দেন না, কোন পক্ষ জয়ী বা কোন পক্ষ পরাজিত এসব ঘোষণা করে না, এবং সাধারণভাবে কোনো সমাধান চাপিয়ে দেন না। বরং পক্ষগুলো নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা কোন শর্তে তাদের বিরোধের সমাধানে করতে চায়। অর্থাৎ আদালতে যেখানে বিচারক আইন ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়, সেখানে মধ্যস্থতায় সমাধানের নিয়ন্ত্রণ মূলত পক্ষগুলোর হাতেই থাকে। মধ্যস্থতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি সমঝোতা ভিত্তিক, অর্থাৎ উভয় পক্ষের সম্মতি ছাড়া কোনো সমঝোতা তৈরি হয় না। সুতরাং মধ্যস্থতার লক্ষ্য শুধু কে জিতবে এবং কে হারবে তা নির্ধারণ করা নয়, বরং এমন একটি সমাধান খুঁজে বের করা যা উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য। আর এখানেই মধ্যস্থতার বিশেষত্ব। এই ধারণাকে সামনে রেখে আমরা দেখতে পারি বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি 89 ক থেকে 89 ও ধারা কিভাবে মধ্যস্থতার জন্য আইনগত কাঠামো তৈরি করেছে। প্রথমে রয়েছে 89 ক ধারা। এটি মূলত দেওয়ানি মামলায় মধ্যস্থতার প্রধান বিধান। লিখিত জবাব দাখিলের পর এবং পক্ষগুলো উপস্থিত থাকলে আদালত বিরোধটি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। আদালত নিজে মধ্যস্থতা করতে পারে অথবা আইনে নির্ধারিত মধ্যস্থতাকারীর কাছে বিরোধটি পাঠাতে পারে। এখানে মূল উদ্দেশ্য হলো মামলাটি সরাসরি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া থেকে না গিয়ে পক্ষগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির একটি সুযোগ দেওয়া। এরপর রয়েছে ধারা 89 খ। এটি মধ্যস্থতা সম্পর্কিত নয়, এটি সালিশ সম্পর্কিত। তাই মধ্যস্থতা সালিশের পার্থক্যটি এখানে মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যস্থতাকারী কোনো সিদ্ধান্ত দেন না, পক্ষগুলো নিজেরাই সমঝোতায় পৌঁছায়, কিন্তু সালিশে সালিশকারী পক্ষগুলোর বিরোধের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। এরপর আসে 89 গ ধারা। এই ধারার মাধ্যমে মধ্যস্থতার সুযোগ আপিল পর্যায়ে সম্প্রসারিত হয়েছে। অর্থাৎ একটি দেওয়ানি মামলা প্রথমে আদালতে নিষ্পত্তি হওয়ার পর যদি আপিল হয়, তাহলে নির্ধারিত আইনগত শর্ত পূরণ সাপেক্ষে সে আপিল ও মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি মামলা প্রথম আদালত থেকে আপিল পর্যন্ত গেলে বিরোধ আরও দীর্ঘায়িত হতে পারে। তাই আপিল পর্যায়ে পক্ষগুলিকে সমঝোতার মাধ্যমে বিরোধ শেষ করার সুযোগ দেওয়া হয়েছে। এরপর রয়েছে 89 ঘ ধারা। এটি একটি বিশেষ বিধান। 2012 সালে সংশোধনী কার্যকর পূর্বে যেসব মামলা বা আপিল বিচারাধীন ছিল, নির্দিষ্ট পরিস্থিতিতে পক্ষগুলোর মধ্যস্থতার মাধ্যমে সেই বিরোধ নিষ্পত্তির সুযোগ পেতে পারে। সর্বশেষ রয়েছে 89 ও ধারা। এই ধারাটি মূলত 89 ক থেকে 89 ক এবং 89 গ এর বিধান কোন এলাকা এবং কখন কার্যকর হবে সে বিষয়ে সরকারি গেজেটের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সঙ্গে সম্পর্কিত। এছাড়াও স্পেশাল ল সমূহে মেডিয়েশন বিষয়ে বিশেষ ব্যবস্থা সন্নিবেশিত করা হয়েছে। এখন আসি মধ্যস্থতা বা মেডিয়েশনের সুবিধাগুলি কী কী এবং আমাদের বিচার ব্যবস্থায় মেডিয়েশনের ব্যবহার কেন আরও বাড়ানো প্রয়োজন সে সম্পর্কে। প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হলো সময় সাশ্রয়। মধ্যস্থতায় পক্ষগুলো নিজেরাই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারে, ফলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পরিবর্তে তুলনামূলক অল্প সময়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, আদালতের কোর্ট ফির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। মেডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে আইন অনুযায়ী প্রযোজ্য কোর্ট ফি ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। ফলে পক্ষগুলোর আর্থিক চাপ কমে এবং দ্রুত সমঝোতায় পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসাহ সৃষ্টি করে। তৃতীয়ত, দীর্ঘ আপিলের প্রক্রিয়া এড়ানোর সুযোগ। আদালতের একটি রায় হওয়ার পর কোনো পক্ষ অসন্তুষ্ট হলে আপিল করতে পারে, এরপর উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ থাকে, ফলে একটি বিরোধ আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে। কিন্তু মিডিয়েশনের পক্ষগুলো যখন নিজেরাই সমঝোতায় পৌঁছায়, তখন তারা নিজেদের বিরোধের একটি গ্রহণযোগ্য সমাধান নিজেরাই নির্ধারণ করে। ফলে সাধারণ বিচারিক রায়কে কেন্দ্র করে দীর্ঘ আপিলের ধারা যাওয়ার প্রয়োজন অনেকাংশে এড়ানো সম্ভব। চতুর্থত, পক্ষগুলোর সিদ্ধান্ত গ্রহণে
স্বাধীনতা। আদালতের বিচার আইন ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়, কিন্তু মেডিয়েশনে পক্ষগুলো নিজেদের প্রয়োজন, স্বার্থ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নিজেরাই সমাধানের সত্য নির্ধারণ করতে পারে। অর্থাৎ এখানে পক্ষগুলো শুধু তাদের সমস্যা তুলে ধরে না, সমাধান তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে। পঞ্চমত, সমাধানের ক্ষেত্রে নমনীয়তা। আদালতের রায় সাধারণত আইন দ্বারা নির্ধারিত প্রতিকারের কাঠামোর মধ্যে থাকে। মেডিয়েশনের পক্ষগুলো তাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সমাধান নিয়ে আলোচনা করতে পারে। ষষ্ঠত, সম্পর্ক রক্ষা করা যায়। বিশেষ করে পারিবারিক বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধ, ব্যবসায়িক বিরোধ, অংশীদারদের বিরোধ কিংবা প্রতিবেশীদের বিরোধে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলায় সাধারণত একজনের দাবি এবং অন্যজনের প্রতিরোধ এই বিরোধপূর্ণ অবস্থায় তৈরি হয়, কিন্তু মেডিয়েশনের লক্ষ্য থাকে এমন একটি সমাধান খুঁজে বের করা যার মাধ্যমে বিরোধের পাশাপাশি ভবিষ্যতে সম্পর্কটিও রক্ষা করা যায়। সপ্তমত, গোপনীয়তা রক্ষা করা যায়। অনেক বিরোধের সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক সংবেদনশীল তথ্য জড়িত থাকে। মেডিয়েশনে পরিবেশ করে পক্ষগুলো তাদের প্রকৃত সমস্যা, প্রয়োজন এবং উদ্বেগ নিয়ে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে আলোচনা করতে পারে। অষ্টমত, মানসিক চাপ কম। দীর্ঘদিন মামলা চলে শুধু অর্থনৈতিক ব্যয় নয়, পক্ষগুলোর উপর মানসিক চাপও তৈরি হয়। বারবার আদালতে উপস্থিত হওয়া, সাক্ষ্য দেওয়া, এসব অনেক সময় মানুষের জন্য অত্যন্ত চাপের হয়ে দাঁড়ায়। মেডিয়েশনের মাধ্যমে দ্রুত সমাধানের সুযোগ থাকায় এই দীর্ঘস্থায়ী মানসিক চাপও অনেকাংশে কমানো সম্ভব। নবমত, আদালতের মামলার জট কমানো। বাংলাদেশে আদালতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে, যেসব বিরোধ পক্ষগুলোর পারস্পরিক সম্মতির মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। সেগুলো যদি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা যায় তাহলে আদালতের উপর মামলার চাপ কমে যাবে। আর সবশেষে আমার কাছে মেডিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো ন্যায় বিচারকে মানুষের কাছে আরো সহজ ও কার্যকর করে তোলা। তাই আমি মনে করি মেডিয়েশন এর সবচেয়ে বড় শক্তি হলো এখানে লক্ষ্য শুধু একজনকে জয়ী এবং অন্যজনকে পরাজিত করা না, বরং লক্ষ্য হলো এমন একটি সমাধান খুঁজে বের করা যেটি উভয় পক্ষ নিজের ইচ্ছা গ্রহণ করতে পারে এবং যার ভিত্তিতে তারা ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে পারে। অর্থাৎ মেডিয়েশন শুধু মামলা শেষ করে না, মেডিয়েশন বিরোধের একটি গ্রহণযোগ্য সমাধান তৈরি করে। একটি কার্যকর বিচার ব্যবস্থার জন্য এই সমঝোতা ভিত্তিক বিরোধ নিষ্পত্তির সংস্কৃতিকে আরো শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন বিরোধকে আরো দীর্ঘ করার পরিবর্তে সমাধানের পথ খুঁজি। সবাইকে ধন্যবাদ।